হ্যালো গাইস, দিস ইজ সাগর নীল ফ্রম আর্টিস্টিক সেভেন সেন্স। দিমাগ কি বাতে থার্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত। আসুন একটু যুক্তির মাধ্যমে, একটু তথ্যর মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে দেখে নেওয়া যাক যে এইচএস এর এই যে রেজাল্ট হলো সেটা কতটা গ্রহণযোগ্য। করোনা এপিডেমিকের জন্য 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে যায়, নির্দিষ্ট ডেটে হতে পারে না। জনতা কারফিউ জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং তারপরে ধীরে ধীরে লকডাউন আরো বাড়তে থাকে। লকডাউন কেন্দ্রীয় সরকার আরো বেশি এক্সটেন্ড করতে থাকে। প্রথমে রাজ্য সরকার ঠিক করে যে মার্চ মাসের শেষের দিকে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি সম্পন্ন করবে, কিন্তু সেটা হতে পারে না। লকডাউন এক্সটেন্ড করলে রাজ্য সরকার এটাই অ্যানাউন্সমেন্ট করে যে জুন মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তারপরে সেই ডেটটা পিছিয়ে জুলাই মাসে করা হয়, কিন্তু শেষ অবধি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর হতে পারে না। গতকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলো 17ই জুলাই। তো সেই রেজাল্টটা এতটাই বেশি সারপ্রাইজিং হয়েছে, এতটাই বেশি অবাক করা হয়েছে, যেটা বলতে বাধ্য হচ্ছি যে সেই রেজাল্টটা বেশি ম্যাজিক্যাল নাকি 2019 লোকসভা ভোটের রেজাল্ট বেশি ম্যাজিক্যাল ছিল পশ্চিমবঙ্গে, সেই বিষয়ে বিতর্ক সভা কিন্তু বেশ অনেকক্ষণই চলতে পারে। আজকালকার ডেটে যা হয়েই থাকে, কোনো ঘটনা ঘটতে শুধু বাকি থাকে তার আগেই ফেসবুকে বিভিন্ন মানুষজন নিজেদের মতামত জানানো শুরু করে দেন, এবং এই জিনিসটাও ঠিক সেই জিনিসটাই হয়েছে। অন্য ঘটনাগুলোর মতোই মিম শেয়ার চলছে। তো বেশ কিছু ভালো মিম আমি দেখলাম, সেই মিমগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। কলেজ পড়ুয়ারা একটা কথা বলছে যে পার্থক্য আমাদেরও কিন্তু 90% নাম্বার চাই। আরেকটা আমি বেশ ইন্টেলিজেন্ট মিম দেখলাম, যেটা আমার ব্যক্তিগতভাবে প্রচন্ড বেশি হিউমারাস লেগেছে, যে এই রাজ্যের কোনটা বেশি খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা নাকি শিক্ষা ব্যবস্থা। তো এটা কিন্তু বেশ ক্লাসিক একটা মিম ছিল। আরেকটা যে মিমটা আমি দেখলাম সেটা হচ্ছে যে 2015 সালে মাধ্যমিক দেওয়া আমি আজও বাড়িতে কথা শুনছি 2020 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে। আমিও কিন্তু 2015 মাধ্যমিক দিয়েছি। আর একটা মিম দেখলাম যেখানে বলা হচ্ছে যে 499টা কি নাম্বার নাকি ভোডাফোনের 56 দিনের রিচার্জ প্যাকেজ। তো এই মিমটাও বেশ হিউমারাস ছিল। এবং দেখলাম একটা জিনিস, যে ব্যক্তি বিশেষে টার্গেট করে করে মিম বানানো হচ্ছে। তো পার্সোনালি অ্যাটাক করে মিম বানানো উচিত না। যারা র্যাঙ্ক করেছে এই বছর, যারা 499, 498 পেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তাদেরকে নিয়ে মিম বানানো হচ্ছে। তো যেগুলোর মধ্যে বেশ কয়েকটা হিউমারাস রয়েছে, বেশ ফানি, কিন্তু তবু আমি বলবো যে পার্সোনাল অ্যাটাক করে মিম বানানো উচিত না। অনন্যা পান্ডের স্ট্রাগলের সঙ্গে কানেক্ট করে মিম বানানো হচ্ছে, যে অনন্যা পান্ডে যেরকম স্ট্রাগল করেছে সেরকমই এই র্যাঙ্ক করা পড়ুয়ারা স্ট্রাগল করেছে। এটা কিন্তু একেবারেই নয়। এই মিমগুলো কোনোভাবেই লজিক্যাল আমার মনে হয়নি। অনেকেই এরকম বলছে যে যারা এত ভালো রেজাল্ট করেছে বা যারা এই করোনা এপিডেমিকের জন্য সুবিধা পেলো, যার জন্য তাদের রেজাল্ট ভালো হলো, তারা কিন্তু আমাদেরই ভাই বোন, আমাদের জুনিয়র। তো আমাদের নিজেদের জুনিয়রদের সঙ্গে হিংসা করা উচিত না। তাদের ভালো হয়েছে, এটা আমাদের খুশি হওয়া উচিত। তো এটাও কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, এটাকে আমি সমর্থন করি। ভিডিওর এই পোর্শনে আমি কোনো নিজস্ব ওপিনিয়ন দেবো না। ফেসবুকে বিভিন্ন মানুষ যে সমস্ত পয়েন্ট নিয়ে কথা বলছেন সেই পয়েন্ট নিয়েই কথা বলবো। তো বিপক্ষে বেশ অনেক মানুষ কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে যে আমার ভ্যালিড পয়েন্টটা মনে হয়েছে সেটা হচ্ছে যে সাখাওয়াত মেমোরিয়ালের স্রোতশ্রী রয়, যিনি ফার্স্ট হয়েছেন, 500তে 499 পেয়েছেন। তো অর্ধেক পরীক্ষায় যেখানে হয়নি সেখানে এই নম্বরটা কতটা গ্রহণযোগ্য সেই বিষয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। কারণ এই বছরে যে রেজাল্ট আউট করা হয়েছে সে বিষয়ে যে কি ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে রেজাল্ট বের করার জন্য, সে বিষয়ে কিন্তু সেরকম ভাবে পর্ষদ খুব ক্লিয়ারলি কোথাও বলেনি। কোথাও একটা শোনা গেছিল যে যে পরীক্ষাগুলো হয়েছে সেটার মধ্যে যে বিষয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছে পড়ুয়া, সেই হাইয়েস্ট নাম্বারের ভিত্তিতে বাকি সাবজেক্টগুলোতে সেই নাম্বারটাই দেওয়া হবে এবং সেই অনুযায়ী রেজাল্ট আউট করা হবে। কিন্তু সেই খবরটা কিন্তু খুব ক্ল্যারিফাই করে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হয়নি। একটা কথা কিন্তু মানতেই হবে যে পর্ষদ যেমন এই বছরের পড়ুয়াদের কাছে দায়বদ্ধ, তাদের রেজাল্টের প্রতি দায়বদ্ধ, ঠিক সেরকমই কিন্তু বিগত বছরে যারা পরীক্ষা দিয়ে এসছেন এবং আগামী বছরে যে পড়ুয়ারা পরীক্ষা দেবেন তাদের প্রতিও তারা সেমলি দায়বদ্ধ। তাদেরকেও একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার, তাদেরকেও বোঝানো দরকার যে এই আমাদের ক্রাইটেরিয়া, এই অনুযায়ী আমরা রেজাল্ট আউট করেছি। ফেসবুকে আরেকটা খুব ভ্যালিড পয়েন্ট উঠেছে যে স্রোতশ্রী রয় যিনি ফার্স্ট হয়েছেন, তিনি বাংলাতে পেয়েছেন 92, ইংরেজিতে পেয়েছেন 99 এবং অঙ্কে পেয়েছেন 100। তো অঙ্কে যেহেতু তিনি 100 পেয়েছেন, তার জন্য বাকি সায়েন্সের যে তার 3টে সাবজেক্ট রয়েছে সায়েন্স স্ট্রিমের, সেই 3টেতেই তাকে 100তে 100 দেওয়া হয়েছে এবং তিনি ফার্স্ট হয়েছেন 499 নাম্বার পেয়ে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুবই ঠেকবে যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছে তাদের, যে অঙ্ক কিন্তু এরকম একটা সাবজেক্ট, অঙ্ক এবং বায়োলজি সায়েন্স স্ট্রিমের কিন্তু সবচেয়ে সোজা দুটো সাবজেক্ট, ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু মেইন সাবজেক্ট। তো যে অঙ্কে 100 পেয়েছে সে ফিজিক্স কেমিস্ট্রিতেও সেমলি প্রিপেয়ার ছিল এবং সেমলি রেজাল্ট করবে, সেটা কিন্তু খুব একটা ভ্যালিড নয়। কারণ এরকম হামেশাই দেখা যায় যে অঙ্কের রেজাল্টটা যে কোনো সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টেরই ফিজিক্স কেমিস্ট্রি থেকে একটু বেটার হয়। তো এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব একটা সুবিধার মনে হয়। এই বিষয়টা বেশ অনেকটাই ফ্যান্টাসির মতন। এরকম কপাল করে জন্মানোর সত্যি দরকার আছে যে একটা বিষয় 100 পেয়েছে মানে তাকে বাকি 3খানা বিষয়, একটা দুটো নয় 3খানা বিষয় 100তে 100 দিয়ে দেওয়া হয়েছে এবং সে হয়ে গেছে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট।
তো এই জিনিসটা তো মানুষের একটুখানি মনে লাগবে, সেটা খুব স্বাভাবিক ছিল। তো ফেসবুকে আরেকটা যে পয়েন্ট বলা হয়েছে বিপক্ষের তরফ থেকে যে মানুষরা কথা বলছেন, তারা বলেছেন যে যখন বাংলাতে 92 পেয়েছে এবং ইংরেজিতে 99 পেয়েছে এবং অঙ্কে 100 পেয়েছে, সেই ক্ষেত্রে 3টে নাম্বারের অ্যাভারেজ করা যেতে পারতো। অ্যাভারেজ করে সেই অনুযায়ী বাকি যে 3টে সাবজেক্ট বাকি ছিল পরীক্ষা, সেই 3টে সাবজেক্টে নাম্বার দেওয়া যেতে পারতো। তো এই পয়েন্টটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে বেশ লজিক্যাল। ফেসবুকে এই রেজাল্টটা প্রচন্ড বেশি সাধারণ মানুষের চোখে পড়ছে, যেখানে দেখা যাচ্ছে যে যে ছেলেটি বা যে মেয়েটি রেজাল্ট, সে অঙ্কে পেয়েছে 100তে 57 এবং বায়োলজিতে পেয়েছে 100তে 77, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে সে পেয়ে গেছে 97 করে। তো এই নাম্বারটা বলার সময় আমার তো হাসি পাচ্ছেই, এবং যারা সায়েন্সের স্ট্রিমে বিগত 5 বছরে পড়াশোনা করেছেন, এইচএস দিয়েছেন, তাদেরও বেশ হাসি পাবে রেজাল্টটা দেখে, কারণ তারা ভালো মতো জানেন যে যার অঙ্কে এবং বায়োলজিতে এরকম রেজাল্ট হয় 90% কেসেই ধরে নেওয়া যেতেই পারে যে সে ফিজিক্স কেমিস্ট্রিতে এত ভালো তো হতে পারে না, কারণ যে ফিজিক্স কেমিস্ট্রিতে নর্মালি ভালো হয় তার অঙ্কের রেজাল্ট ভালো হয়েই থাকে। এই বছরের এইচএস এর রেজাল্ট যদি আপনি খুব ভালো করে ফলো করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে 80 থেকে 90% এর মধ্যে এই বছর প্রায় 84,000 ছাত্রছাত্রী নাম্বার পেয়েছেন এবং 90% অ্যাভাব নাম্বার পেয়েছেন প্রায় 30,000 ছাত্রছাত্রী। 2019 সালের রেজাল্ট যদি আপনি ফলো করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সেই বছর 8,000 জন এইচএস এ 90% অ্যাভাব নাম্বার পেয়েছিল, সেটার তুলনায় 4 গুণ ছাত্রছাত্রী এই বছর 90% অ্যাভাব নাম্বার পেয়েছে। এবং 2018 সালে মাত্র 5,500 জন 90% অ্যাভাব নাম্বার পেয়েছিল, সেটার তুলনায় প্রায় 5.5 থেকে 6 গুণ বেশি ছাত্রছাত্রী এই বছর 90% অ্যাভাব নাম্বার পেয়েছেন। এবং দ্বিতীয়ত যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই বছর প্রায় 3.5 লাখ ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছেন। গত বছরের থেকে এটা প্রায় 58,000 জন বেশি। দুটো বছরের রেজাল্টের মধ্যে এই রকম একটা মারাত্মক অন্তর কিন্তু লক্ষ্য করা যায় না, একটা এত বেশি গ্যাপ কিন্তু লক্ষ্য করা যায় না। তো এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষের চোখে লেগেছেই, বিশেষ করে ছাত্রছাত্রীদের চোখে লেগেছে। এই বছরের রেজাল্টে যে জিনিসটা বিশেষ করে লক্ষণীয়, সেটা হচ্ছে যে গত বছর পাশের হার ছিল 86%, কিন্তু সেটা এই বছর বেড়ে হয়েছে 90%। এটা কিন্তু এইবারই প্রথম ঐতিহাসিক রেজাল্ট বলা হচ্ছে, এবং সত্যি ঐতিহাসিক। এর আগে কখনো 90% পাশের হার হয়নি। তো এই জায়গাটাও কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের একটু, যারা বিগত বছর পরীক্ষা দিয়েছে, তাদের একটু চোখে লাগছে যে এটা কি করে হতে পারে। এবং আরেকটা যে জিনিস আমি বলবো, সেটা হচ্ছে 98.83%। আমি আরো একবার বলছি, 98.83% যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের পাশের হার। সায়েন্স স্ট্রিমে এরকম অভূতপূর্ব পাশের হার এর আগে কখনো দেখা গেছে বলে আমার মনে হয় না। মাধ্যমিকেও এরকম রেজাল্ট হয় বলে আমার জানা নেই, আমি ফলো করি রেজাল্টগুলো। তো মাধ্যমিকেও কিন্তু এরকম রেজাল্ট অন্ততপক্ষে আমি যতদিন ধরে দেখছি ততদিন এই লেভেলে পাশের হার কখনো দেখা যায়নি। এবং বিজ্ঞান বিভাগে কতটা কঠিন পড়াশোনা করা, সেটা কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরাও জানেন, এবং অন্যান্য কলা বিভাগ কিংবা বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরাও এই বিষয়টা মানবেন যে বিজ্ঞান বিভাগে এইরকম 98.83% একটা হিউজ মার্জিন, এই জিনিসটা কিন্তু ভাবাই যায়। রাজ্য সরকার এবং পর্ষদের হয়েও বেশ কিছু মানুষ কথা বলেছেন, যদিও সেই সংখ্যাটা প্রচন্ডই কম, কিন্তু তাদের পয়েন্টটাও আমি আপনাদের সামনে রাখবো। তাদের মধ্যে যে পয়েন্টটা আমার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং লজিক্যাল মনে হয়েছে, সেটা হচ্ছে যে পর্ষদ কি করতে পারতো, কি ক্রাইটেরিয়া মেনটেন করে রেজাল্ট বের করলে সেটা সম্পূর্ণ সঠিক হতো, সেটাতে কোনো ফ্লস থাকতো না। সেই বিষয়ে আপনাদের কি মতামত? যদি কিছু মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে অনেক ভেবেছি, খুব বিশেষ কিন্তু আমি একটা কোনো উত্তর খুঁজে পাইনি যে কি ক্রাইটেরিয়া মেনটেন করলে রেজাল্টটা একদম 100% কারেক্ট হতো, সাধারণ মানুষকে খুশি করা যেত। কারণ দেখুন, কথার কথা ধরে নিন, আজকে যে অতিরিক্ত নাম্বার দেওয়া হচ্ছে বলে আপনারা অখুশি হচ্ছেন, বিগত বছরের ছাত্রছাত্রীরা অখুশি হচ্ছে, যদি কথার কথা ধরে নিন যে এত বেশি নাম্বার না দিয়ে সামান্য চেপে চেপে নাম্বার দেওয়া হতো, সামান্য কম নাম্বার দেওয়া হতো, তাহলে কি আপনারা ক্রিটিসিজম করতেন না? ভালো করে ভেবে দেখলে কিন্তু তাহলেও আপনারা রাজ্য সরকার এবং পর্ষদের ক্রিটিসিজম করতেন। তাহলে বেশি নাম্বার দিলেও বিপদ, কম নাম্বার দিলেও বিপদ, কোনো সঠিক পদ্ধতি নেই, কোনো ক্রাইটেরিয়া মেনটেন করা যাচ্ছে না যেটা দিয়ে 100% কারেক্ট রেজাল্ট আউট করা যাবে। তাহলে পর্ষদ করবে তো করবেটা কি? এই বছরে উচ্চ মাধ্যমিকে অর্ধেক পরীক্ষা হয়েছে এবং অর্ধেক পরীক্ষা হয়নি। এবার কথার কথা আপনি নিজেকে মনে করুন যে আপনি পর্ষদের একজন অ্যাডমিনিস্ট্রেটর, সেক্ষেত্রে আপনি কি করতেন? যে ছাত্রগুলো এই বছর পরীক্ষা দিয়েছে, যাদের কোনো দোষ নেই না পরীক্ষাটা না হওয়ার জন্য, করোনার মতন একটা ন্যাচারাল ডিজিজ নেচারে ছড়িয়ে বেড়াচ্ছে, তো সেই জিনিসটার জন্য আপনি কি স্টুডেন্টদেরকে ভোগান্তির সামনে ফেলতেন, নাকি তাদের
যতটা প্রাপ্য সেই প্রাপ্যর থেকে একটু বেশি নাম্বার দিয়ে তাদেরকে খুশি করতেন যে তোমরা পরীক্ষা দিতে পারোনি এবং তোমাদের রেজাল্টে কোনো রকম খামতি তার জন্য আসেনি, ন্যাচারাল কজে তোমাদের রেজাল্টে কোনো খামতি আসেনি, যা তোমরা পাওয়ার যোগ্য ছিলে তার থেকে সবাইকে বেশি দেওয়া হয়েছে। এরকম কিন্তু কোথাও হয়নি যে কিছু ছাত্র বেশি পেয়েছে কিছু ছাত্র কম পেয়েছে। এই বছরে সব ছাত্রছাত্রীকেই বেশি নাম্বার দেওয়া হয়েছে। তো এইটাও কিন্তু খুব একটা ভ্যালিড পয়েন্ট যে অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটর ছাত্রছাত্রীদেরকে কি কম নাম্বার ইচ্ছাকৃত দিয়ে দেওয়া যায় যেখানে তাদের কোনো দোষ নেই। একটা খুব প্রচলিত গান রয়েছে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, জব জব মুলায়ম জি কি সরকার আ গই তব তব হামারি বিটুয়া বিনা পড়লে পাস কর গই। তো এইরকম একটা গান রয়েছে এবং দিল্লি বোর্ডের কিরকম রেজাল্ট আউট হয়, কতটা ভালো রেজাল্ট হয়, যে টপার হয় সে তো প্রায় 99.9% ডেটলের সুরক্ষার মতন সে রেজাল্ট করে। তো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই জিনিসটা থেকে বহু বছর বিরত ছিল। পশ্চিমবঙ্গের যে পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, সেটা কিন্তু বহু বছর এই জিনিসগুলো থেকে বিরত ছিল। 2016 না 17 সাল থেকে এমসিকিউ এসিকিউ এই জিনিসগুলো এলো, কোশ্চেনের যে প্যাটার্ন সেটা চেঞ্জ হলো, সিলেবাসে চেঞ্জ আনা হলো, 9-এর অঙ্ক বইয়ে সূচক লগারিদম এই সমস্ত জিনিস ঢোকানো হলো, যে জিনিসগুলো কিন্তু আমরা পাইনি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা 9-এ পড়িনি, আমাদের ডিরেক্ট 11-এ এসে পড়তে হয়েছিল। তো সেটার জন্য বিভিন্ন প্রবলেমস ক্রিয়েট হতো। এরকম বিভিন্ন সাবজেক্টে যার যার সাবজেক্টে তারা জানবে যে বিভিন্ন প্রবলেমস ছিল। তো ধীরে ধীরে কিন্তু সেই জিনিসগুলো পশ্চিমবঙ্গ সরকার নিজেদের যে সিলেবাস সেই সিলেবাসে চেঞ্জেস আনার চেষ্টা করছে, নাম্বার বিভাজনে চেঞ্জেস আনার চেষ্টা করছে, যেটা কিন্তু ছাত্রমুখী, ছাত্র দরদি, ছাত্র কল্যাণের জন্যই করা হচ্ছে। বাইরের ছাত্ররা হুড়মুড় করে নাম্বার পাচ্ছে, আমাদের নিজেদের রাজ্যের যখন ছাত্ররা নাম্বার পাচ্ছে তখন আমরা তাদেরকে ক্রিটিসাইজ করছি, তাদেরকে আমরা প্রেস করছি না। তো এই জিনিসটা কিন্তু খুব লজিক্যাল নয়, কারণ দেশে যেভাবে নাম্বার দেওয়া আছে, দেশের বাকি রাজ্যগুলোতে যেরকম শিক্ষা ব্যবস্থা চলছে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকেও এগোতে হবে। তো সেই ক্ষেত্রে দেখলে কিন্তু এই জিনিসটা একদম খুব একটা লজিক্যাল স্টেপ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। ভিডিওর এই পোর্শনে আমি নিজস্ব মতামত দেব, সেই মতামতটাকে আপনি নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করবেন, তবেই গ্রহণ করবেন। তো ঐক্য বন্দ্যোপাধ্যায়, যিনি 498 পেয়েছেন এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তিনি বলেছেন যে রেজাল্টটা হয়েছে তাতে তিনি খুশি, কিন্তু যদি পরীক্ষা হতো তাহলে হয়তো তিনি আরেকটু বেশি সঠিক নাম্বার পেতেন। তো এবার সেটা তিনি কোন দিক থেকে বলেছেন, পজিটিভ ওয়েতে না নেগেটিভ ওয়েতে, সেটা বোঝা মুশকিল। কিন্তু তার যে কথা ত্রয়ী তাতে মনে হয়েছে যে 498টা 499 বা 500 হলেও হতে পারতো। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে 498 পাওয়ার পরেও আর কত বেশি নাম্বার মানুষের লাগে আমার জানা নেই। যাই হোক, তারপর পরীক্ষা না দিয়ে। তো শঙ্খদীপ ভট্টাচার্য বলে আরেকজন আছেন, যাকে সত্যবাদী যুধিষ্ঠির, অলরেডি ফেসবুকে তার নামে মানে মিম বেরিয়ে গেছে যে সে হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির। সে 496 পেয়েছে 500-তে। সে বলেছে যে সে যে রেজাল্ট হচ্ছে তাতে প্রচন্ডই বেশি খুশি, এবং সে এটাও স্বীকার করেছে যে হয়তো পরীক্ষা হলে এত ভালো রেজাল্ট হতো না, কাছাকাছি হতো কিন্তু এতটা ভালো হতো না। তো এটা কিন্তু আমার বেশ শুনে ভালো লেগেছে যে সেই ছেলেটা বেশ নিজের সত্যতা রেখেছে নিজের কথার মধ্যে। এবং স্রোতশ্রী রয়, যিনি প্রথম হয়েছেন, তিনি বলেছেন যে তিনি টিচারদের যে অবদান তার প্রতি তিনি কৃতজ্ঞ। তো এটাও বেশ ভালো লেগেছে আমার শুনে। এখনকার দিনের ফেসবুক হয়ে গেছে হিন্দুস্তান ভাবের ভিডিওর মতন, যেখানে আপনাকে প্রবলেম বলা হবে, যেখানে আপনাকে উস্কে দেওয়া হবে, যেখানে আপনাকে একটা জিনিসের বিরুদ্ধে ম্যানিপুলেট করা হবে, কিন্তু সেই প্রবলেমটার কি সলিউশন বা সেই প্রবলেমটার কি সলিউশন হতে পারে সেই বিষয়ে ভাবতে শেখানো হবে না। তো এখন ফেসবুকে একটা জিনিস খুব বলা হচ্ছে যে স্রোতশ্রী রায় যেরকম বাংলাতে 92 পেয়েছেন, ইংরেজিতে 99 পেয়েছেন, অঙ্কে 100 পেয়েছেন, কিংবা বাকি ছাত্রদের ক্ষেত্রেও যে 3টে বিষয়ে যে রেজাল্ট এসছে সেই রেজাল্টের অ্যাভারেজ করে বাকি 3টে সাবজেক্টে দিয়ে দেওয়া কেন হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যুক্তির সাহায্যে এই পয়েন্টটাকে কাউন্টার করা যায়। সেটা হচ্ছে যে বাংলা ইংরেজি কিন্তু ইলাবোরেট সাবজেক্ট, সেটা কিন্তু স্কোরিং সাবজেক্ট নয়। তো সায়েন্স বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরুন অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোতে কিন্তু চাইলে 99% থেকে 100% নাম্বারও আনা যায়, কিন্তু সেটা বাংলা ইংরেজিতে আনা কিন্তু বেশ কঠিন। এবং একটা জিনিস আপনারা খেয়াল করেই থাকবেন যে সায়েন্স স্ট্রিমের যারা ছাত্র তারা কিন্তু বাংলা ইংরেজি হয়তো পরীক্ষার 1 মাস আগে থেকে, এবং এরকমও বিভিন্ন ছাত্র রয়েছে যারা হয়তো 2 দিন আগে থেকে পড়া শুরু করে। তো বাংলা ইংরেজির নাম্বার দেখে তাদের যে সায়েন্স বিভাগে তারা যে সারা বছর থরলি পড়াশোনা করেছে, যেখানে তাদের রেজাল্ট দুর্দান্ত হতে পারতো, হয়তো তারা 98, 99, 100 করে পেতে পারতো। তো সেটার যে একটা চান্সেস ছিল সেটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় বাংলা ইংরেজির নাম্বার দেখে। তো এটা কিন্তু খুব একটা ভ্যালিড পয়েন্ট। 3টে বিষয়ের অ্যাভারেজ করে যে নাম্বার আসবে এবং সেই নাম্বারটাকে বাকি যে 3টে পরীক্ষা হয়নি সেই 3টে পরীক্ষার নাম্বার হিসেবে গণ্য করার যে প্রসেসটা তাহলে ফেসবুকে বলা হচ্ছিল, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে যথেষ্টই বেশি সেটার মধ্যে ফ্লজ রয়েছে।
তো আরেকটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে 2020 সালে যেরকম বেশি বেশি নাম্বার ছাত্রদেরকে দেওয়া হলো বা সঠিক সঠিক নাম্বার ছাত্রদেরকে দেওয়া হলো অন্যান্য বোর্ডের নিরিখে আমি বলতে চাই, তো সেই অনুযায়ী কিন্তু যেন পরের বছরগুলোতেও একই রকম ভাবে ছাত্র দরদি হয়ে আমাদের বোর্ড খাতা দেখে এবং প্রশ্ন সেট আপ করে। তো সেটাই আমি আশা করব যে 2021, 2022 এবং আগামী বছরগুলোতে যেন এটাই হয়, কারণ বিগত 5 বছরের যারা ছাত্র রয়েছে তারা কিন্তু খুব ভালো মতোই জানে যে এই যে নাম্বার দেওয়া হয়েছে এত বেশি বেশি নাম্বার, সেটা কিন্তু এর আগে কখনোই হয়নি। তো যদি পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের পর্ষদ মনে করে যে বাইরের রাজ্যগুলোকে অনুকরণ করবে, তাহলে যেন আগামী বছরগুলোতে সেই অনুকরণটা করতে থাকে। নাহলে কিন্তু এই এক বছর শুধুমাত্র বেশি নাম্বার দিয়ে রেজাল্ট করিয়ে দেওয়া হলো, এটা কিন্তু খুব একটা লজিক্যাল কারুকাছি হবে। আমি খুব ভালো মতো জানি এবং আমি ফেসবুকে দেখতে পাচ্ছি যে বিগত 4-5 বছরে যারা পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের বেশ গায়ে লেগেছে, তারা বেশ দুঃখ পেয়েছেন এরকম একটা রেজাল্ট দেখে, এবং তাদের মনে হচ্ছে যে তারা যদি এই বছর পরীক্ষা দিতেন তাহলে তারা 400 পেতেন কিংবা 450 পেতেন, কেউ 470 পেতে পারতেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো তাদেরকে যে বেকার দুঃখ করে লাভ নেই, কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন যে নাম্বার নয়, নাম্বার কারণ সংখ্যা একটা এমন জিনিস যেটা কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। আপনি যদি ক্রিকেটের কথা ভাবেন, সুনীল গাভাস্কর যে সময় 10,000 রান করেছিল সেটা একটা দুর্দান্ত ব্যাপার ছিল, মারাত্মক একটা মাইল ফলক ছিল, কিন্তু এখন কিন্তু 10,000 রান বিরাট কোহলি মাত্র 7-8 বছরে মেরে দিলেন। তো সেটা খুব একটা বড় ব্যাপার নয়, কারণ তখন কিরকম সার্কামস্ট্যান্সেস ছিল, কিরকম বোলিং তিনি ফেস করেছিলেন। তো সেই বিষয়টা কিন্তু ঠিক পড়াশোনার ক্ষেত্রেও বলা যেতে পারে যে 1933 সালের বাংলা প্রশ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি লেভেলে সেই প্রশ্নটা টাফ ছিল, কতটা বেশি কঠিন ছিল। সেই প্রশ্নে মানে আমরা পরীক্ষা দিলে আমি গ্যারান্টি দিতে পারি যে 90% ছেলে আমরা ফেল করে যাব। সেখানে কোনো গদ্য পদ্য ছিল না, বেসিক্যালি আপনার বাংলাতে নলেজ লাগবে তবেই আপনি পাস করতে পারবেন। তো ডে বাই ডে কিন্তু প্রচন্ড বেশি পড়াশোনা সোজা হয়েছে। যদি আপনি খেয়াল করে দেখে থাকেন তাহলে একটা সময় ছিল 2007-8 দিকে যখন 9-10 একসঙ্গে পরীক্ষা নেওয়া হতো মাধ্যমিক, তো সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে অনেককে ফেস করতে হয়নি। যদি আপনি তার আগে চলে যান তাহলে আপনি দেখতে পাবেন যে এরকম একটা সময় ছিল যে পাড়াতে একটা যদি ফার্স্ট ডিভিশন হতো তাহলে তাকে সবাই দেখতে আসতো, তার মানে রীতিমতো নাম ছড়িয়ে পড়তো এলাকাতে। তো এখন ফার্স্ট ডিভিশন মুঠো মুঠো বেরোচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু বিচার করলে হবে না, নাম্বার শেষ কথা নয়, স্কিল হচ্ছে শেষ কথা। এবং স্কিল কিন্তু মানুষের মধ্যে থাকে, সেটাকে কিন্তু একটা শুধুমাত্র রেজাল্ট দিয়ে বিচার করা যাবে না। এবং ইন্টারভিউয়াররা যখন 2020 সালের কোনো ক্যান্ডিডেটকে দেখবে, তার রেজাল্ট যখন দেখবে, তখন কিন্তু সেই রেজাল্টটাকে ইন্টারভিউয়াররা কোনো রকম গুরুত্ব দেবে বলে আমার মনে হয় না। এবং আমি আশা করবো যেন তারা গুরুত্ব না দেয়, তারা যেন শুধুমাত্র স্কিলের বিচারে 2020 কেন 2019, 2018 যে কোনো বছরের ক্যান্ডিডেটকে বিচার করে। দেখুন, যাদের পরীক্ষা ছিল তাদেরকে পর্ষদ সম্পূর্ণরূপে খুশি করে দিয়েছে, তাদেরকে অখুশি করার বা তাদেরকে কঠিনভাবে মূল্যায়ন করার কোনো একটা জায়গা কিন্তু বেসিক্যালি থাকছে না, কারণ তারা পরীক্ষাই দেয়নি। তাদেরকে কঠিনভাবে মূল্যায়ন করলে সেটা কিন্তু খুব অন্যায় হতো এবং তখন আমরাই তাদেরকে ক্রিটিসাইজ করতাম। তো তাদেরকে খুশি করে দেওয়া হয়েছে, এই বিষয়ে আমার কোথাও ভুল মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যে রেজাল্টটা এসছে সেটা ইললজিক্যাল, কিন্তু ভালো করে ভাবলে ইললজিক্যাল জিনিস মাত্রই কিন্তু ভুল নয়। এবং লজিক্যাল যদি করতে হতো তাহলে পরীক্ষা নিতে হতো। এবং যখন পরীক্ষা নেওয়ার কথা হচ্ছিল তখন এই আপনারাই কিন্তু বারবার সরকার ক্রিটিসাইজ করছিলেন যে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে এই করোনার সময়। আমি আমার লকডাউন রিপোর্ট কার্ডের যে ফার্স্ট দিমাগ বিবাদের ভিডিও করেছিলাম, আই কার্ডে দেওয়া রয়েছে, সেখানে আপনি দেখে নিতে পারেন যে আমি বলেছিলাম যে জুলাই মাসের শেষের দিকে 30,000 জন করে করোনা আক্রান্ত হবে এবং জুলাই মাস শেষ হতে পারেনি, 16 জুলাইতে প্রায় 32,600 লোক আক্রান্ত হয়েছে ভারতবর্ষে। তো আপনি বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কি সিচুয়েশন করোনার, সেখানে পরীক্ষা না নিয়ে রেজাল্ট বের করা হয়েছে এবং রেজাল্টে কিছু ফ্লজ রয়েছে। তো এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ আ ভারতবাসী, অ্যাজ আ পশ্চিমবঙ্গবাসী, রাদার দ্যান আপনি অ্যাজ আ স্টুডেন্ট ঝামেলা করা আরম্ভ করলেন যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আপনার সঙ্গে অন্যায় হয়েছে, এই বছর ছেলে মেয়েকে বেশি ভালো নাম্বার দেওয়া হয়েছে। এগুলো ইললজিক্যাল। আগে বাঁচার কথা ভাবতে হবে এবং সেটার জন্য পর্ষদ এবং রাজ্য সরকার যা করেছে সেটাকে গ্রহণ করতেই হবে, সেটা লজিক্যাল হোক বা ইললজিক্যাল। এই বছরে এইচএস এর রেজাল্ট বেরোনোর পরে পর্ষদকে যে ক্রিটিসাইজ করা হচ্ছে এবং পর্ষদ যে ক্রাইটেরিয়া মেনটেন করে রেজাল্ট আউট করেছে, সেই বিষয়ে আপনার কি মনে হয় যে সেই ক্রাইটেরিয়াটা কি সঠিক এবং তাদেরকে নিয়ে মিম মানানোটা কি সঠিক হচ্ছে, নাকি তাদেরকে নিয়ে মিম মানানো উচিত না, কারণ তাদের ক্রাইটেরিয়াটা যথেষ্টই বেশি লজিক্যাল ছিল? এবার যদি আপনার মনে হয় যে না ক্রাইটেরিয়া অন্য কিছু হলে হতে পারতো, তাহলে আপনি লজিক্যাল ক্রাইটেরিয়া কি হতে পারে সেটা আমাকে কমেন্ট করে জানান, আপনার সঙ্গে আমি আলোচনা করবো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর্টিস্টিক 7 সেন্স দিমাগ কি বাতের বিভিন্ন এপিসোড আনতে থাকবে আপনাদের সামনে এই ধরনের লজিক্যাল ফ্যালাসিস এবং সোশ্যাল ইস্যুস নিয়ে।